আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বগুড়াতে সবচেয়ে বেশি আলু উৎপাদন হলেও পাইকারি ও খুচরা বাজারে দাম বেশি। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এবছর আলুর দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা বগুড়া, কিন্তু হতাশ করার যে বিষয়, এই বগুড়ার মানুষকে আজ আলুর কেজি কিনে খেতে হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়ার অন্যতম পাইকারি বাজার রাজা বাজারে। এই বাজারে আমরা সকাল থেকে এসে দেখেছি যে এই বাজারে পাইকারিতেই আলু বিক্রি হচ্ছে। পাকড়ি গোল আলু ৬৮ টাকা কেজি এবং স্টিক আলু সেটিও ৬৮ টাকা, এবং পাশাপাশি ভারত থেকে যে আমদানি করা আলু যে বাজারে ঢুকেছে সেটিও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। যে মূল্যটি আপনাকে জানাচ্ছি তোয়া, এটি কিন্তু পাইকারি মূল্য। খুচরা ব্যবসায়ীরা এই বাজার থেকে আলুগুলো কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু প্রতি কেজিতে আরো ৫ থেকে ৭ টাকা করে লভ্যাংশ নিয়ে তারা কিন্তু বিক্রি করছে। এবং আপনি জেনে অবাক হবেন, ১ মাস আগেও কিন্তু এই আলুর হিমাগার থেকে মূল্য ছিল ৪৫ থেকে ৪৭ টাকা, যেই আলুই এখন বর্তমানে হিমাগারেই মূল্য ধরা হয়েছে। এবং এই পাইকারি ব্যবসায়ীরা তারা আলু কিনে নিয়ে আসছে ৬১ টাকা কেজি করে। আসলে তো আপনি জানেন যে বগুড়া কিন্তু বরাবরই আলু উৎপাদনের জন্য শীর্ষ একটি জেলা বিবেচনা করা হয়। কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে যেটি আমরা জেনেছি, বগুড়ায় এবার ৪৩টি হিমাগারে ১,৯৪,৮২৩ মেট্রিক টন খাবার আলু ও ১,২৮,১২০ মেট্রিক টন বীজ আলু সহ মোট ৩,২২,৯৪৩ মেট্রিক টন আলু মজুদ ছিল। তবে মৌসুমের শেষ সময় আলুর মজুদ কমে যাওয়ায় খাবার আলু এবং বীজ আলু সব মিলিয়ে এখনো কিন্তু হিমাগার গুলোতে ২০ ভাগ আলু মজুদ রয়েছে। এখনো মৌসুম শেষ হয়নি। এবারের যে পরিস্থিতি আমরা শুরু থেকে দেখেছি, তা কিন্তু দেখেছি যে কৃষক পর্যায়ে এবার কিন্তু আলু যে ব্যবসায়ীরা হিমাগারে আলু মজুদ করেছিল সেটি কিন্তু কিনেছে ১৭ টাকা থেকে সর্বোচ্চ ২৭ টাকা পর্যন্ত। এর বেশি কিন্তু একটি টাকাও মূল্য কোনো কৃষক পায়নি। কৃষক পেয়ে গেল ২৫ থেকে ২৭ টাকা, অথচ একজন সাধারণ ভোক্তাকে আলু কিনে খেতে হচ্ছে ৭৫ টাকা কেজিতে। এটি কিন্তু সবাইকেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছে যে আগামী জানুয়ারি মাস নতুন আলুর মৌসুম না আসা পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যে আলুর বাজার ১ মাসের ব্যবধানে এইরকম অস্থিতিশীল কিভাবে হলো, বাজার নিয়ন্ত্রণে আসবে কিনা। বাজার নিয়ন্ত্রণে আসা কোনো ওয়ে নেই, কারণ বর্তমান যে আমাদের বগুড়া যতগুলো স্টোর আছে বগুড়া শহরে, বগুড়া সদরে, সেগুলো চাহিদার পরিমাণ বর্তমান অনেক কম আছে। এই কারণে হচ্ছে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। আর কিছু ব্যবসায়িক আছে, অসাধু ব্যবসায়িক, তারা হচ্ছে এই সংকট হওয়ার কারণে আলু যেহেতু নভেম্বর ডিসেম্বর এখন 2 মাস বাকি রয়েছে, এই বাকি থাকার কারণে তারা হচ্ছে সর্বোচ্চ মূল্য আর কি একটা সিন্ডিকেট করে সর্বোচ্চ মূল্যে হচ্ছে বিক্রি করার চিন্তাধারা করতেছে আর কি। বর্তমান স্টোর যে রেটটা সেটা হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি করতেছি স্টোরে। আমরা সাধারণ যারা ব্যবসায়িক আছি তারা বর্তমান বাজারে নিয়ে এসে এটা ৭০ থেকে ৭২, ৭৫ টাকা কেজি বিক্রি করতেছি। তো বর্তমান যে সিচুয়েশন হয়েছে, ইন্ডিয়ান আলু যদি একটু প্রভাব পড়েছে আর কি, সেটা যদি অ্যাভেলেবেল থাকে ইন্ডিয়ান আলু, তাহলে আমরা হচ্ছে স্টোর রেটও কমবে এবং আমাদের যে ভোক্তা আছে ভোক্তা তারা হচ্ছে ভালোভাবে গ্রহণ করতে পারবে একটি কম। ধন্যবাদ আপনাকে। তো আপনি আসলে শুনছিলেন, ব্যবসায়ীরাও কিন্তু একই ধরনের কথাই বলছে। তবে যে পরিস্থিতি এখন বগুড়ার আলুর বাজারে তৈরি হয়েছে, এটি কিন্তু কোনো স্বাভাবিক পরিস্থিতি না। যদি অভিযানের কথা বলি, সারা দেশের বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার অধিদপ্তর যেভাবে অভিযান করে আলু সাধারণ জনগণের কাছে অল্প দামে পৌঁছাচ্ছে, এই রকম কিন্তু কোনো কার্যকরী অভিযান আমরা এই উত্তরের প্রাণকেন্দ্র আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা এই বগুড়ায় দেখিনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, সাধারণ মানুষের নাগালের মধ্যে আসুক সব ধরনের আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আপনি শুনতে পাচ্ছেন সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার আলুর বাজার সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। কুষ্টিয়ায় মাছ মাংস সহ বেশিরভাগ নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। বাজারে পণ্যের সরবরাহ কেমন, সবজির দাম কেমন দেখছেন এবং মাছ মাংসের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত একটু জানাবেন। তো
আসলে কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজারে কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ মাছ মাংস থেকে শুরু করে সবজি সব ধরনের পণ্যের দামই কিন্তু কেজিতে প্রায় 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আমি বাজার দর জানাই, যেমন আলু কেজিতে 20 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং মরিচ কেজিতে কমেছে, মরিচের দামটি কিছুটা 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যেখানে পেঁয়াজ, মরিচ এবং আলু সব ধরনের পণ্যের দামই কিন্তু বাড়তি। এদিকে বাজারে কিন্তু শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে, তবে শীতকালীন যে সবজি তার দাম কিন্তু সবগুলাই বাড়তি। যেমন আমি যদি বলি যে সিমের দাম কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, এবং যে ফুলকপি সেটি বিক্রি হচ্ছে 100 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের সবজির দামই কিন্তু বাজারে চড়া রয়েছে। আমি এই বিষয়ে যারা সবজি বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। সবজি বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখনো শীতকালীন সবজি বাজারে সেভাবে আসেনি, তার কারণে কিন্তু সবজির দামটি চড়া। তারা বলছে যদি পুরোপুরি সবজি আসা শুরু করে তবে কিন্তু দাম কমবে, তাছাড়া দাম কমার কোনো সম্ভাবনা নেই। এদিকে যদি আমি একটু মাছ মাংস এবং ডিমের বাজারের কথা বলি, কুষ্টিয়ার বাজারে কিন্তু যে ব্রয়লার মুরগি রয়েছে সেটির দামই কিন্তু কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, এবং সোনালী মুরগি কেজিতে 20 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। এছাড়া ডিমের দামও কিন্তু বাড়তি, অর্থাৎ ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি দরে। আমি বলতে পারি যে মাছ মাংস থেকে শুরু করে সবজি সব ধরনের পণ্যের দামই কিন্তু কুষ্টিয়ার যে বাজার রয়েছে খুচরা বাজার সেখানে কিন্তু বাড়তি। আমি এই বিষয়ে মুরগির যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মুরগি বিক্রেতাদের যে দাবি যে প্রচুর পরিমাণ খাবারের দাম বেড়েছে এবং বাচ্চার দাম বেশি, তার কারণে তাদের কিন্তু কেনা দাম বাড়তি পড়ছে, তার কারণে তারা কোনোভাবে দাম কমাতে পারছে না এবং বাড়তি দামে তাদের বিক্রি হচ্ছে। আর দীর্ঘদিন ধরে এই যে নিত্যপণ্য বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের নাবিশ্বাস উঠেছে। সাধারণ ভোক্তারা বলছেন যতদিন না পর্যন্ত বাজারে নিয়মিত মনিটরিং করা না যাবে ততদিন পর্যন্ত বাজারে কোনোভাবেই দাম কমবে না। তবে এ বিষয়ে আমরা বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বরাবরের মতোই বলছেন যে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন, যারা বাড়তি দামে পণ্য বিক্রি করছেন তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। তবে আমরা সকাল থেকে এই বাজারে রয়েছি, সকাল থেকে বাজারে কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং এর যে ছিটেফোঁটা সেটাও আমরা দেখিনি। তাই সাধারণ ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই বলছে যারা এই বাজার দেখভালের সাথে রয়েছে তাদের গাফিলতির কারণেই কিন্তু নিত্যপণ্যের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তোয়া, ধন্যবাদ আপনাকে তিতাস। দর্শক, কুষ্টিয়ায় মাছ মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ময়মনসিংহ ও কুমিল্লায় বেড়েছে অটোরিকশা ও ইজি বাইকের দৈরথ্য, এতে দীর্ঘ যানজট পোহাতে হচ্ছে নগরবাসীর। বিস্তারিত জানাতে ময়মনসিংহ কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ ও সুমন কবির। ইলিয়াস, যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ কি বলছেন? ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি সড়কে কিন্তু ইজি বাইক এবং অটো রিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে, যার কারণে মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এবং যানজটে কিন্তু দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ কর্তৃপক্ষ বারবার যানজট নিরসনে আশ্বাস দিলেও আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে। অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটি তথ্য জানাতে চাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ইজি বাইক ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলাচল করে 7,000 ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেটি কিন্তু প্রায় 12,000-এর মতো চলাচল করে। যদিও সিটি কর্পোরেশনের তথ্যের চেয়ে দ্বিগুণ পরিবহন কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলাচল করে। অর্থাৎ এই পরিবহনগুলো চলাচল করার কারণে কিন্তু প্রতিনিয়ত যে যানজট ভোগান্তি সেটি লেগেই আছে এবং মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়াও ময়মনসিংহ নগরীতে 10টি লেভেল ক্রসিং রয়েছে। সেই লেভেল ক্রসিংগুলোতে যখন ট্রেন আসা যাওয়া করে তখন কিন্তু গেট ব্যারিয়ার ফেলা হয়, তখন কিন্তু যে যানজট সৃষ্টি হয় সেই যানজট কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত প্রত্যেকটি সড়কে কিন্তু থাকে, যার কারণে কিন্তু যানজট ভোগান্তি পুরো শহর থেকে একেবারেই অলিগলিতে কিন্তু লেগে যায় এবং মানুষের ভোগান্তি সেটি বাড়ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা যারা সিটি কর্পোরেশন রয়েছে এবং জেলা ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বারবার আশ্বাস দিয়েছেন যে যানজট নিরসনে তাদের যে উদ্যোগ সেটি কিন্তু তারা করবেন। অর্থাৎ উদ্যোগ না নেওয়ায়, অর্থাৎ কার্যকরী উদ্যোগ না নেওয়ার কারণে আমরা দেখেছি এই যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু লেগেই আছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনা পার মোড়ে কিন্তু রয়েছে।
এই গাঙ্গিনা পার মোড়ের চারদিকে কিন্তু ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা এর যে জট সেটি কিন্তু লেগে আছে। অর্থাৎ এই জটটি সকাল 9টা থেকে শুরু হয়ে রাত্র 11টা পর্যন্ত কিন্তু চলে। অর্থাৎ মানুষ বলছেন যে তাদের পায়ে হাঁটার মতো অবস্থাও কিন্তু ময়মনসিংহ নগরীর যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলোতে কিন্তু নেই। অর্থাৎ আমরা দেখেছি বিগত সময়ে সিটি কর্পোরেশনের মেয়র যারা দায়িত্ব পালন করেছিলেন তারাও কিন্তু সাধারণ জনগণকে আশ্বস্ত করেছিলেন যে যানজট নিয়ন্ত্রণে তাদের যে কার্যকরী ভূমিকা সেটি প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যানজট যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। আর সড়কের আরো পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। খুলনা নগরীতে অবৈধ যানবাহন উচ্ছেদে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, যৌথ বাহিনীর অভিযানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন বিস্তারিত। খুলনায় কিন্তু আসলে যানজট দিনের পর দিন বেড়ে চলছে, যার কারণে কিন্তু আসলে অতিষ্ঠ হয়েছে সাধারণ নগরবাসী। খুলনা সিটি কর্পোরেশন, কেএমপির যে ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু কোনোভাবেই এই অবৈধ যানবাহন আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। সব থেকে বেশি নগরীতে যে ভোগান্তিটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলো আছে, যার কারণে আমরা একটি পরিসংখ্যান পেয়েছি যেখান থেকে জানতে পেরেছি যে বৈধভাবে সিটি কর্পোরেশন প্রায় 10,000 ইজি বাইকের অনুমোদন দিয়েছে, কিন্তু এর প্রায় 3 থেকে 4 গুণ ইজি বাইক কিন্তু নগরীতে আসলে চলাচল করছে, যার কারণে আসলে প্রতিনিয়ত যানজটের পাশাপাশি কিন্তু আপনার দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কেএমপি পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চলছে এবং এই অভিযানটি সপ্তাহব্যাপী চলবে খুলনা সিটি কর্পোরেশনে। নগরীর 5টি পয়েন্টে পুলিশ কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু আসলে অভিযান চলছে। আমরা গতকাল রাত 12টা পর্যন্ত দেখেছি যে কেএমপি পুলিশ এবং নৌবাহিনী যৌথভাবে কিন্তু এই অবৈধ যানবাহন আসলে নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আমরা একটু কথা বলবো এখানকার যে ডিসি ট্রাফিক আছে, ডিসি ট্রাফিক আতিক সাহেবের সাথে। ওনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে অবৈধ অভিযানের বিষয় আসলে কেএমপির কি পরিকল্পনা আছে এবং যানজট নিয়ন্ত্রণে আপনারা কিভাবে কি কাজ করছেন? আপনারা জানেন আমরা গত 2 সপ্তাহ আগে থেকে আমরা খুলনা মহানগরীকে সুশৃঙ্খল একটি মহানগরীতে পরিণত করার জন্য বিশেষ সচেতনতা অভিযান শুরু করি। প্রথমে আমরা সকল প্রকার গাড়িকে আমরা লিফটের বিতরণ করেছি জনসচেতন অংশ হিসাবে। এর পরবর্তীতে আমরা এই সপ্তাহ শুরু থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান সহ তাদেরকে সচেতন করার মাধ্যমে যাতে এই অবৈধ যানবাহন এই শহরের ভিতর দিয়ে চলাচল না করে তার জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। এখন পর্যন্ত আমরা 200 শতাধিক অবৈধ যানবাহন আটক করেছি এবং এগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই কার্যক্রমটি বর্তমানে চলমান রয়েছে। অবৈধ যে ব্যাটারি ইজি বাইক আছে এগুলো নিয়ন্ত্রণ আসলে হিমশিম খাচ্ছে আপনারা এবং এদের কোনো লাইসেন্স আসলে জাল হচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে আছে, এই বিষয়ে কি বলবেন? আমরা যতটুকু জেনেছি আমাদের এই খুলনা মহানগরীতে 10,000-এর মতো ইজি বাইককে সিটি কর্পোরেশনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এইটি যাতে আর কোনোভাবেই জাল, আমরা কিছু জাল ডকুমেন্টসধারী কিছু ইজি বাইক আমরা আটক করেছি এবং এই অভিযানটি আমরা আরো সামনের দিনগুলোতে আরো বেশি কঠিনভাবে পরিচালনা করব এবং এদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে খুলনা শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য সব থেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে রাখতে পারে ইজি বাইক নিয়ন্ত্রণ রাখা, এবং এই ইজি বাইক যদি নিয়ন্ত্রণ আসলে না হয় তাহলে কোনোভাবেই কিন্তু যানজট এবং দুর্ঘটনা আসলে প্রতিরোধ করা সম্ভব না। যার কারণে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু এটি বিশেষ উদ্যোগ নিয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট এবং পাশাপাশি কেএমপি পুলিশ কিন্তু অবৈধ বা জাল লাইসেন্সের জন্য ইজি বাইক চলাচল না করে সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। তো খুলনা থেকে অবৈধ যানবাহন নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে রকি। দর্শক, খুলনা নগরীতে অবৈধ যানবাহন উচ্ছেদ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রাজধানীর আজিমপুর এলাকায় পলিথিন বিরোধী অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, অভিযানে পলিথিন পাওয়া গেছে কিনা জানাবেন বিস্তারিত। জি,
যেমনটি বলছিলেন যে অভিযানের কথা আছে, আজকে কিন্তু সকালবেলা থেকে একটা নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরিতে কিন্তু অভিযান কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে সকালবেলা কিন্তু আমরা এখানে এসেছি এবং যে কারখানাটি এসেছি সেটি মূলত হচ্ছে এই কারখানাটা হচ্ছে মূলত চকবাজার অধীনস্থ কামালবাগ এলাকায় একটি নিষিদ্ধ পলিথিনের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে কিন্তু মূলত সকাল থেকে অভিযান কার্যক্রম পরিচালনা করছে যৌথ বাহিনী। মূলত পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে কিন্তু এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু যে পলিথিন তৈরি করার যে সামগ্রী সেগুলো কিন্তু ইতিমধ্যে জব্দ করেছে এবং এরই পাশাপাশি কিন্তু এখন যে সিলগালা কলার যে ব্যাপারটি, কারখানাটা সিলগালা কলার যে ব্যাপার সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এছাড়া আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু যে নিষিদ্ধ পলিথিন ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা কিন্তু গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে কিন্তু 67টি কিন্তু এই মোবাইল কোড অভিযান কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে হচ্ছে বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানকে অর্থাৎ 142টি প্রতিষ্ঠানকে কিন্তু প্রায় 6,13,700 টাকা কিন্তু জরিমানা করা হয়। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কিন্তু যে সিলগালা করার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং যে ফ্যাক্টরিতে মূলত অভিযান করা হচ্ছে এটাই মূলত সেই ফ্যাক্টরি এবং এখানে কিন্তু অনেক ধরনের পলিথিন তৈরিকরণের যে সামগ্রী সরঞ্জাম এগুলো কিন্তু রয়েছে এবং আমি দর্শকদের সুবিধার্থে দেখিয়ে দিতে চাই যে এখানটিতে কিন্তু মূলত যে পণ্যগুলো রয়েছে এটি মূলত এই কাঁচামাল এবং কাঁচামালগুলো থেকে কিন্তু মূলত এই মেশিনারির মাধ্যমে কিন্তু পলিথিন তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে পলিথিনের বিরুদ্ধে, সেই তারই ধারাবাহিকতা কিন্তু আজকে সেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এখন কিন্তু যে অভিযান কার্যক্রম করে কিন্তু মূলত পরিবেশ অধিদপ্তর কিন্তু তাদের যেই বক্তব্য সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারা আমাদেরকে যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা এই অভিযান কার্যক্রম শেষ হয়ে যাবে। আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে এখন এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে যতদিন পর্যন্ত না এই ধরনের নিষিদ্ধ পলিথিন বাজার থেকে পুরোপুরি উঠে যাবে। এই ধরনের অভিযান আরো চলমান থাকবে। এই ছিল আমার কাছে পলিথিনের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আদিত্য। দর্শক, রাজধানীর পলিথিন বিরোধী অভিযান চলছে এবং সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য। যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এ মাসে 2বার আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। দুই ঘাটে পারাপারে কি আরো কোনো বাধার সম্মুখীন আছে? নাব্য সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে অবস্থান করছি আরিচা কাজিরহাট নৌ রুটের আরিচার 2 নম্বর ফেরিঘাটে। এই ঘাটে কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কিন্তু যানবাহন এবং যাত্রী সাধারণরা চলাচল করে থাকে। এই ঘাটে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে নাব্যতা সংকটটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। এই ঘাটে গত 2 নভেম্বর নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয় এবং 36 ঘন্টা পর আবার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো এরপর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই কিন্তু আবার 7ই নভেম্বর গত শুক্রবার ফেরি চলাচল বন্ধ হয় এবং 3 দিন পর 62 ঘন্টা পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তো এই যে ফেরি পরপর এই সপ্তাহের ব্যবধানে 2বার বন্ধ হওয়ার কারণ হিসেবে যেটি আমরা জানতে পেরেছি যে এই যমুনা নদীর তীব্র নাব্য সংকটের কারণেই কিন্তু এই ফেরি চলাচল ব্যাহত হয়। তো এই ফেরি চলাচল ব্যাহত যাতে না হয় সেজন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু ড্রেজিং প্রকল্প হাতে নেয়। 2021 সালে 14 কোটি টাকা ব্যয়ে এই 3 কিলোমিটার দূরত্বের যে নদী খনন, সেই নদী খননের ব্যয় করলেও কিন্তু কোনো সুফল আসেনি। তো আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে এই ফেরিঘাট বন্ধ হওয়ার কারণে কিন্তু তাদের অনেক
দিন 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়, এতে করে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং তারা যেটি বলছেন যে এই ব্যবসা, এই ঘাট কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও অনেক লোকসানের মুখে পড়ে, এবং তারা দাবি করেছেন যে এই বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেন এই ড্রেজিং প্রকল্পটাকে ভালো করে যেন এই ফেরি চলাচল ব্যাহত না হয়, তার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির যে ম্যানেজার আবু আবদুল্লাহ রয়েছেন তার সাথে, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই নাব্য সংকটের কারণে যে ফেরি চলাচল ব্যাহত হয় তার জন্য ড্রেজিং তারা এখনো চলমান রেখেছেন, এবং তারা চেষ্টা করছেন যে স্থায়ী সমাধান করার জন্য। যদি স্থায়ী ভাবে এই ড্রেজিং কার্যক্রম সফল হয় তবে আর এই ফেরি চলাচল ব্যাহত হবে না বলে তারা দাবি করেছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই ঘাট এলাকায় এই ফেরি চলাচল বন্ধ থাকলে যে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং তাদের রাজস্ব কিন্তু অনেক আদায় কম হয়, সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে আরিসা কাজিরহাট ফেরিঘাট থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আলিম। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। ব্রাহ্মণবাড়িয়ার বেহাইর গ্রাম সবজির চারা উৎপাদনে বিখ্যাত। গুণগত মান ও সুলভ মূল্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের চারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, বিভিন্ন চারার দাম সম্পর্কে জানাবেন এবং প্রতি মৌসুমে কত টাকার চারা বিক্রি হয়? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা যে বিহার গ্রামে। এই গ্রামে বীজতলা থেকে বিভিন্ন জাতের সবজির চারা কিন্তু করে থাকে এখানকার যে স্থানীয় কৃষকরা। প্রায় 40 হেক্টর জায়গা জুড়ে তারা এখানে বাড়ির আশেপাশে তারা এই ভাদ্র মাস থেকে প্রায় মাঘ মাস পর্যন্ত তারা যেমন ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন সহ বিভিন্ন জাতের চারা কিন্তু তারা উৎপাদন করে। আর এখানকার চারা গুণগত মান ভালো হয় জেলা ছাড়াও জেলার বিভিন্ন আশপাশ জেলা থেকে কিন্তু বিভিন্ন কৃষক প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কৃষকরা কিন্তু এখানে এসে তারা চারা কিনে নিয়ে থাকেন। তো এখানকার যে এই প্রায় অর্ধশত পরিবার আছে এই কাজের সাথে তারা নিয়োজিত, তারা এই কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতি মৌসুমে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই যে বীজতলা থেকে চারা উৎপাদন করে তারা বিক্রি করে থাকেন। তো বেশ কয়েকজন যে কৃষকের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছেন যে তারা এই ভাদ্র মাসের শুরু থেকে তারা এই বাড়ির আশেপাশে যে খালি জমিতে তারা এই সব বিভিন্ন বীজতলা রোপণ করে যে তারা চারা উৎপাদন করেন। কিন্তু তারা একটা আক্ষেপ করেছেন যে তারা চারা কিনতে গিয়ে যে বীজের যে দামটা কিন্তু অনেকটি বেশি বেড়েছে, সেজন্য তারা চারা উৎপাদন করে কিন্তু তেমন লাভবান হচ্ছে না। তারপর তারা যে বিভিন্ন যেহেতু চাহিদা রয়েছে সেজন্য তারা এখানে এগুলো উৎপাদন করে থাকেন। তো আমি একজন এখানকার যে কৃষকের সাথে কথা বলবো যে আপনারা এখান থেকে চারা উৎপাদন করে কেমন লাভবান হচ্ছে আমাদেরকে জানান। ইনশাআল্লাহ আমি আমার জন্মের আগে থেকে আমি দেখে আসছি যে এখানে আমরা যারা আছে সবাইকে এই বীজতলার সাথে জড়িত। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বীজতলা, মোটামুটি অনেক চাহিদার কারণে আমাদের এই গ্রামে বীজের অনেক চাহিদা, এই বীজতলার অনেক চাহিদার কারণে দিনকে দিন আমরা বৃদ্ধি পাচ্ছে নার্সারি। আর ভালো বীজ আমরা যেখান থেকে ভালো বীজ পাই সেখান থেকে এনে আমরা বীজ গুলা রোপণ করি। এই জন্যই আমাদের এত সুনাম, আশেপাশে জেলা থেকে আমাদের কাছ থেকে আসে বীজ নিয়ে যায়, এই বীজতলা নিয়ে যায়। তো যারা এখান থেকে চারা কিনতে আসেন তারা বলছেন যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন যে এখানকার চারা গুণগত মান খুবই ভালো। তারা এখান থেকে চারা নিয়ে সবজির চারা নিয়ে তারা যে জমিতে রোপণ করলে ভালো ফলন হয় এবং বাজারে তাদের অনেকটা চাহিদা থাকে, সেজন্য তারা এখান থেকে কিনে নিয়ে থাকেন। তো যে যারা এখানে কৃষক তারা একটা আক্ষেপ করে বলেছেন যে স্থানীয় যে কৃষি অফিস থেকে তারা কোনো প্রকার পরামর্শ বা সহায়তা পাচ্ছে না। এইসব যে সহায়তা পরামর্শ পান তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। তো জেলা যে কৃষি অফিস তিনি বলেছেন যে শীতকালীন সময়ে যে বিভিন্ন যে বীজতলা যে যারা তৈরি করে থাকেন তাদেরকে যে বিভিন্ন ধরনের সহায়তা করার আশ্বাস তিনি দিয়েছেন এবং বিভিন্ন সময় যাতে তারা যে এখানকে যে যারা তারা উৎপাদন করতে গিয়ে তারা যে ধরনের সহযোগিতা সব ধরনের সহযোগিতা করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে পরশ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার চারার দাম সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি নূর পরশ।
এ ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।